রাজেশ, নিখিল, সোনালি ও সিন্ধা অফিস থেকে ছুটি নিয়ে সমুদ্রতীরে পিকনিকে যা। 3 দিন ছুটি কাটিয়ে ফিরছিল তারা। পথে বেশ রাত হয়ে যা। একে তো অন্ধকার রাত, তার উপর আকাশটা কালো মেঘে ছেয়ে আছে, সাথে জোরো হাওয়া বইছে। কখন যেন বৃষ্টি নামে মনে হয়। নিখিল গাড়ি ড্রাইভ করছিল, রাজেশ তার সাথে বসে আছে। সোনালি ও সিন্ধা পিছনের সিটে বসে আছে, গল্প করছি। নির্জন রাতের পথ, চারিপাশ জঙ্গলে ঘেরা। সোনালি বলল, কিরে নিখিল, কুসুমপুর থেকে কিছুটা পথ এগোলেই তো হাইওয়ের হোটেলটা পাওয়া যাওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা পেরেলো কোনো হোটেল তো পেলাম না। হ্যাঁ তাই তো, আর এই রাস্তাটাও দেখ কেমন শুনশান আর জঙ্গলে ঘেরা। কি রে, আমরা কি রাস্তা ভুল করলাম? আর তাছাড়া কোনো হাইওয়ে রাস্তা এমন হয় নাকি? সিন্ধা তার মুখ থেকে কথা শেষ করতে পারল না। এরই মধ্যে নিখিল গাড়িতে অনেক জোরে ব্রেক চাপিয়ে দি। সবাই রেগে গেল নিখিলের উপর। সোনালি বলল, কি করছিস নিখিল? আমাদেরকে মেরে ফেলবি নাকি? হ্যাঁ, ঠিকই বলেছিস। সময় মতো ব্রেক না চাপলে ঠিকই সবাই মারা পড়তাম। সামনে দেখো, বিশাল বড় একটা গাছ পড়ে আছে। হ্যাঁ তাই তো, এখন কি হবে? আমার বাবা ভীষণ ভয় করছে। তোর যে ভয় করছে তা আর বলতে, আমরা জানি তোর যে ভয় করছে। তোরা একটু থামবি? এবার ভালো ভালো বাড়ি ফিরি, আর কোনোদিনও তোদের সাথে কোথাও যাব না তো। আহা, তোরা একটু থামবি। সবাই একটু ঝগড়া থামিয়ে ভাব, এখন কি করা যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। পিছন থেকে সোনালি বলে উঠল, আজ মনে হয় আর বাড়ি ফিরা হবে না। একে তো রাস্তা ভুল, তার উপর বৃষ্টির মাঝে গাড়ি চালিয়ে বেশি দূর যেতেও পারবো না। তার চেয়ে বরং আজ রাতটা তাঁবুতে আশ্রয় নিয়ে কাল সকালে কারো আশ্রয় নিয়ে বাড়ি ফেরা যাবে। হ্যাঁ সোনালি, তুই একদম ঠিক বলেছিস। তাছাড়া আশেপাশে জঙ্গল ছাড়া তো কিছুই চোখে পড়ছে না। আমি তোর সাথে একমত। কি বলিস রাজেশ? নিখিল, তুইও না পারিস বটে। রাজেশ আবার কি বলবে? আর যদি কিছু বলার থাকে তাহলে বলবে ভয় করছে। তোরা থামবি? আমি এত ভীতু না। চল, আমিও রাজি। সবাই একসাথে থাকব। আবার কিসের ভয় তাতে? কথা মতো রাজেশ গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের একটা ফাঁকা জায়গায় তাঁবু ঠিক করতে থাকে। আর সোনালি ও সিন্ধা গাড়ির মধ্যে বসে গল্প করছিল। ততক্ষণে বৃষ্টিটাও অনেকটা থেমে গেছে। কিছুক্ষণ পরে তারা তাঁবু ঠিক করে সোনালি ও সিন্ধাকে থাকতে আসে। 4 জনে মিলে তাঁবুর কাছে যেতে হঠাৎ কানে ভেসে এলো কারো একটা কান্নার আওয়াজ। কোনো মেয়ে যেন বুক ভরা কষ্ট নিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। কে যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে যেন কোনো মেয়ে। মনে হচ্ছে মেয়েটি কোনো বিপদে পড়ছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। নানা, তোদের যাওয়ার দরকার নেই। চিন্তা কর, কোনো জঙ্গলের মধ্যে এত রাতে, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে কোনো মেয়ে এখানে বসে কেন কাঁদবে? তোরা গেলে যা, আমি যাব না। হ্যাঁ হ্যাঁ চল, ওকে রেখে আমরা 3 জনে যাই। ওরা 3 জনের সামনে এগিয়ে যেতে থাকলে রাজেশ চারিপাশে তাকিয়ে যেন ভীষণ ভয় পায়। তারপর সেও সবার সাথে কে কাঁদছে সেটি দেখার জন্য চলে যায়। কিছুটা পথ যেতেই তারা দেখল জঙ্গলের মধ্যে একটি মেয়ে বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তারা মেয়েটির কাছে গেলে সোনালি মেয়েটিকে বলল, কি হয়েছে আপনার? আপনি এইখানে বসে কাঁদছেন কেন? মেয়েটি মুখ ফিরিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু সাহায্য করুন। আমার ছেলে ভীষণ অসুস্থ। দয়া করে আমার ছেলেকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। মেয়েটির চেহারার মাঝে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল তার কষ্ট। মেয়েটির কথা শুনে সবার অনেক খারাপ লাগল। নিখিল বলল, আপনি চিন্তা করবেন না, সকাল হতে দিন, আমাদের গাড়ি আছে। আমরা আপনার ছেলেকে পৌঁছে দেব হাসপাতালে। আপনার ছেলে যদি এতই অসুস্থ, তাহলে আপনি আপনার ছেলেকে একা রেখে এত রাতে একা এই জঙ্গলে কি করছে? রাজেশ, কোথায় কি বলতে হয় এটাও জানিস না? না মানে বাবা। আসলে আমার বাড়ি জঙ্গলেরই পাশে। আমি সাহায্যের জন্য রাস্তার পাশে এসেছিলাম।
কত গাড়ি কত মানুষ যাতায়াত করলো, কিন্তু কেউ আমায় সাহায্য করলো না। আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু এত রাতে আপনারা এই জঙ্গলে কি করছেন? আমরা 4 জনে একটা ট্যুরে গিয়েছিলাম। পথে রাস্তা ভুল করে এ পথে আসি। তার মধ্যে আবার ঝড় বৃষ্টির জন্য রাস্তায় গাছ পড়ে রাস্তা বন। তাই বাধ্য হয়ে সামনে একটা তাঁবু টানিয়ে আমরা সেখানেই আছি। এই রকম জঙ্গলের মধ্যে এত রাতে না থাকাই ভালো। তার চেয়ে বরং আপনারা আমার বাড়িতেই চলুন। আপনারা যখন আমার উপকারী করেছেন, আমিও তো আপনাদের জন্য এইটুকু করতেই পারি। মেয়েটির কথা শুনে সবাই খুশি হয়ে গেল। এরপরে তারা মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগল। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ তারা পার করল। চারিপাশে শুধু জঙ্গল, কোথাও কোনো ঘর বাড়ি জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। এবার সবার মনেই কিছুটা ভয়ের সৃষ্টি হল। অবশেষে সন্ধ্যা বলেই ফেলল, কি ব্যাপার? আশেপাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। তাহলে আপনার বাড়িটা কোথায়? ওইট, সামনে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে, ওইটাই আমার বাড়ি। আশ্চর্য, এতক্ষণ তো ওইখানে কোনো বাড়ি ছিল না। তাহলে হঠাৎ করে ওইখানে বাড়ি কোথা থেকে আসলো? যাগ্যে চোখে মনে হয় ভুল দেখেছি। চারিপাশে জঙ্গলে ঘেরা, মাঝখানে ছোট্ট একটা কুঠির, তাতে টিম করে সামান্য একটু আলো জ্বলছে। পরিবেশটা কেমন যেন থমথমে। মেয়েটির পেছন পেছন তারা স্বাচ্ছন্দ্যে ঘরে প্রবেশ করল। কিন্তু ঘরে ঢোকার পর তাদের চোখ বড় বড় হয়ে গেল। তারা দেখল ঘরের ভেতরে 2টো লাশ পড়ে আছে। তার মধ্যে একটা সেই মেয়েটির, যার পিছন পিছন তারা ঘরের ভিতর প্রবেশ করেছে। আরেকটি সেই মেয়ের ছোট বাচ্চার। মেয়ের লাশটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এমন দৃশ্য দেখে ভরে তাদের প্রাণ পাখি ভেরিয়ে যাওয়ার উপক্রম। এমন সময় সেই মেয়েটি কুৎসিত ভীভৎস এক চেহারায় হাসতে লাগল। মেয়েটির এমন চেহারা আর হাসি দেখে ভয়ে তারা দৌড়াতে শুরু করল। জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় তারা আরও একটি কুটিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সাহায্যের জন্য তারা সেই কুটিরে নক করতে লাগল। দরজা ঠকঠকানির শব্দে ভেতর থেকে 60-70 বয়সী এক বৃদ্ধা বেরিয়ে আসলো। বাবা, তোমরা এত রাতে এখানে কি চাও? বুড়িমা, আমরা বড় বিপদে পড়ে আপনার বাড়ি এসেছি। আজকের রাতটা আমাদের জন্য একটু জায়গা করে দিবেন। কাল সকাল হলেই আমরা চলে যাব। ঠিক আছে, ভেতরে এসো। তাদের সাথে ঘটা ঘটনাটা তারা বুড়িমাকে জানালো। এরপর তারা 4 জনে বুড়িমার কুটিরে প্রবেশ করল। বুড়িমা তাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে তোমাদের পেটে কিছুই পড়েনি। সামান্য ডাল ভাত আছে, তোমরা বসো, আমি খাবার এনে দিচ্ছি। তারা সম্মতি জানালো, কারণ সত্যি সত্যি তাদের অনেক খিদে পেয়েছে। ভেবেছিল হাইওয়ের হোটেলে কিছু খেয়ে নিবে, কিন্তু তা আর হলো কই। বুড়িমা খাবার বেড়ে দিলে তারা সবাই খেতে বসল। সবাই খাবার মুখে দিতেই মুখে হাসি ফুটে উঠল। এমন অপূর্ব রান্না তারা কোনোদিনও খায়নি। সন্ধ্যা বলল, বুড়িমা, আপনার হাতের রান্না খুব মজা। এমন স্বাদের রান্না আমি আগে কখনো খাইনি। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মধ্যে গল্প করতে ঘুমিয়ে পড়ল। তখন গভীর রাত। হঠাৎ কারোর কিছু একটা শব্দে সবার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠতে তারা শুনতে পেল বুড়িমা কাঁদছে, আবার খানিক বাদে হাসছে, আবার মনে হচ্ছে কারো সাথে কথা বলছে। সবাই ভীষণ কৌতূহলী হয়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজার কাছে এগিয়ে গিয়ে ওরা যা দেখল, তাতে ওদের শরীরে শীতল স্রোত বইতে লাগল। বুড়িমা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই মেয়ে আর তার ছেলের সাথে গল্প করছে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন দৃশ্য দেখে রাজেশ ভয়ে চিৎকার করে বসে। রাজেশের চিৎকার শুনে তারা 3 জনে ভয়ঙ্করভাবে হাসতে লাগল।
সবাই দৌড়ে পালিয়ে যাবে, তখন বুড়িমা তাদের উদ্দেশ্যে বলল, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা অনেক ভালো মানুষ। এমন অপরিচিত একটা জায়গায় তোমরা আমার নাতির সাহায্য করার জন্য এগিয়ে এসেছো। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আসলে আজ থেকে 10 বছর আগে আমরা মারা গিয়েছি। সেদিন কারো সাহায্যের খুব প্রয়োজন ছিল আমাদের, কিন্তু কেউ সাহায্য করেনি। তাই আমাদের অতৃপ্ত আত্মা এই জঙ্গলেই ঘুরে বেড়ায়। আমি আর আমার নাতি, আমরা 3 জনে একসাথেই থাকতাম এই বাড়িতে। হঠাৎ একদিন দুর্ঘটনাবশত বাড়িতে আগুন লেগে যায়, আমরা মারা যাই। সাহায্যের জন্য চিৎকার করেও আমাদের কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। তোমরা এরকমই সব সময় সবার সাহায্য করো বাবা। বুড়িমার কথা শেষ হলেই তারা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। তাদের সাথে সাথে বাড়িটাও মিলিয়ে গেল। তারা 4 জন একটি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রইল। ঘুরতে এসে তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করল। এরপরে তারা 4 জন তাদের গাড়িতে করে বাড়িতে ফিরে এলো।